বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসে অধ্যায় 7 পর্ব 1 ক্লাস। এই ক্লাসে তোমাদের যেহেতু সপ্তম অধ্যায়, এই অধ্যায়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 1 নম্বর প্রথম ক্লাস। এই ক্লাসে আলোচনা করব পিরিয়ডিক মোশন, সিম্পল হারমোনিক অসিলেশন নিয়ে কথা বলবো। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা হলো তরঙ্গ শব্দ। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই এসএসসি পরীক্ষা আসে, নবম শ্রেণীতে তো আসবে বটি, দশম নবম সব ক্লাসের জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং এই একই অধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছে, ইন্টারমিডিয়েটও এটা এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে। সো এটা এই জন্যই গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রথমত আমাদেরকে কথা বলবো হলো পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি নিয়ে। এবার আসো, পর্যাবৃত্ত গতিটা কি? তো আমরা প্রথমে লিখি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি ইংরেজিতে বলা হয় পিরিয়ডিক মোশন। এই পিরিয়ডিক মোশনটা যদি আমরা একটু চিন্তা করি, তো কয়টা উদাহরণের মাধ্যমে সিম্পল হারমোনিক অসিলেশন, সরল দোলক তোমাদের আছে, ঘড়ির কাঁটার দোলক ইত্যাদি আমরা অনেক সময় দেখে থাকি। তাছাড়া ঘড়ির কাঁটা যে অনেক সময় কাঁটাওয়ালা যে ঘড়ি আছে, ওয়াল ঘড়ি থাকে, সেটা দেখে আমরা দেখি একটা এই পর্যাবৃত্ত গতি। এখানে পর্যাবৃত্ত গতি কাকে বলে আমি সংজ্ঞাটা একটু দেখাচ্ছি। যে যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যেন কোনো একটি নির্দিষ্ট বস্তুকে এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, নির্দিষ্ট দিক থেকে বলা যেতে পারে অতিক্রম করে, উহাকে পর্যাবৃত্ত গতি বলে। যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যেন এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, উহাকে পর্যাবৃত্ত গতি বলে। এটা একটা উদাহরণ দেওয়া যায় হলো ঘড়ির কাঁটার গতি। এই ঘড়ির কাঁটার গতি একটা হলো পর্যাবৃত্ত গতি, কারণ দেখা যাচ্ছে কাঁটাওয়ালা ঘড়ি একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট বস্তুকে অতিক্রম করে। তোমরা যাদের বাসায় ওয়াল ঘড়ি আছে সেটা তোমরা প্রায় দেখো। এরপরে আসো, আমাদের এই পর্যাবৃত্ত গতি থেকে আমরা চলে যাই যে এখানে আছে হলো পর্যায়কাল। পর্যাবৃত্ত গতির রয়েছে পর্যায়কালটা কি? এই পর্যায়কাল বলতে সময় বলতে যেটা বোঝানো হয়েছে যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন নির্দিষ্ট সময় পর এই একটা পর্যায়কাল। দেখো এখানে বলা আছে যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, এই নির্দিষ্ট সময় পর পর যে অতিক্রম করে এই নির্দিষ্ট সময়কে বলা হয় কি? পর্যায়কাল। এরপর আসো স্পন্দন গতি। একটা সংজ্ঞা আছে স্পন্দন গতি। স্পন্দন গতিটা হলো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু একটা পর্যায়কালে, লক্ষ্য করো এই আমাদের ওয়াল একটা আছে, এই সরল দোলক আছে ধরো এরকম, এটা দেখা যাচ্ছে
একটা নির্দিষ্ট সময় পর পর একদিকে, অপর সময় বিপরীত দিকে। অর্ধেক সময় একদিকে এবং অপর অর্ধেক সময় অন্যদিকে বা বিপরীত দিকে। কোনো নির্দিষ্ট সময় পর পর অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অগ্রসর হয়। দেখো একটু সরল দোলক, আমরা বেশি মাঝে মাঝে পার্কে যে দোলনাটা দেখি, একটা নির্দিষ্ট সময় যদি একদিকে দুলাই দেয়, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে, সেটাকে বলা হয়, সেই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। তাই এখন যেমন মনে করো সরল দোলকের গতি একটা স্পন্দন গতি, সরল দোলকের গতি এক ধরনের হলে স্পন্দন গতি, মানে অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, সেটাকে বলা হয় কি স্পন্দন গতি। এবার আসো আমরা চলে যাব যে স্পন্দন গতির পরে আমাদের গুরুত্বপূর্ণ আরো কয়েকটা সংজ্ঞা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। সেটা হলো সিম্পল হারমোনিক অসিলেশন, যেটাকে বলা হয় সরল সন্ধিত স্পন্দন। সরল সন্ধিত স্পন্দন, এটাকে বলা হয় সিম্পল হারমোনিক অসিলেশন। সিম্পল হারমোনিক অসিলেশন। এই যে সিম্পল হারমোনিক অসিলেশনটা হলো, আমরা সিম্পল হারমোনিক অসিলেশন। আচ্ছা, এবার আসো এই যে সিম্পল হারমোনিক অসিলেশন কাকে বলে, এটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এটার বৈশিষ্ট্যগুলো একটু দেখো। এক নম্বর বৈশিষ্ট্য হলো এটি একটি পর্যাবৃত্ত গতি। আমরা একটু আগে পর্যাবৃত্ত গতি দেখিয়েছি, এটি একটি পর্যাবৃত্ত গতি। দুই নম্বর, এটি একটি স্পন্দন গতি। আচ্ছা, এখন দেখো এটি একটি পর্যাবৃত্ত গতি হবে, সরল স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। তারপরে আসো এটি হবে সরল রৈখিক। এটির গতি সরল রৈখিক গতি। 4 নাম্বার, এটা যে কোনো সময়, এটির যে কোনো সময়ে ত্বরণ উহার স্মরণের সমানুপাতিক এবং স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ত্বরণ উহার সাম্যাবস্থা থেকে স্মরণের সমানুপাতিক, স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এটি সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। আমরা কতগুলো বৈশিষ্ট্য লিখেছি, আমি বৈশিষ্ট্যটা থেকে সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করব। এবার যদি তুমি দেখো, আমরা প্রথম বৈশিষ্ট্য দেখছি এটি পর্যাবৃত্ত গতি, আমরা পর্যাবৃত্ত গতি দেখিয়েছি। পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু করার গতি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট কোনো একটি বিন্দুকে অতিক্রম করে, সেটা হলো পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতির একটা বৈশিষ্ট্য ছিল যে স্পন্দন গতি। কোন পর্যাবৃত্ত গতিকে স্পন্দন গতি বলা যাবে? অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, এটা গতি, এটা করে স্পন্দন গতি। এই
এটির গতি সরলরৈখিক। এই স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি এবং সরলরৈখিক গতি এই সকল বৈশিষ্ট্য মিলেই হলো সরল সন্ধিত স্পন্দন গতি। তাহলে এটা সংজ্ঞাটা দাঁড়ায় হলো, যদি কোনো, আমি এগুলো থেকেই সংজ্ঞাগুলো দিতে পারি, যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ, পর্যাবৃত্ত গতিসম্পন্ন গতিপথ এমন হয় যে এর ত্বরণ উহার সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক। সংজ্ঞাটা, উহাকে সরল সন্ধিত গতি বলে, সরল সন্ধিত স্পন্দন বলে। একটু ভালো করে দেখো, যদি আমি সংজ্ঞাটা এভাবে লিখি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোন বস্তুর গতিপথ যদি সরলরৈখিক হয়, উহাকে সরল সন্ধিত স্পন্দন গতি বলা যায়। আবার যদি বলি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোন বস্তুর গতিপথ যদি সরলরৈখিক হয়, উহার ত্বরণ ও সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক হয়, তাকে পর্যাবৃত্ত সরল সন্ধিত স্পন্দন গতি বলা হয়। অথবা আমি যদি বলি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোন বস্তুর গতিপথ যদি সরলরৈখিক হয়, উহার ত্বরণ সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক হয় এবং এটি সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, উহাকে সরল সন্ধিত স্পন্দন গতি বলা হয়। অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে দেখো, এই সংজ্ঞার মধ্যে রয়েছে, সংজ্ঞাটা আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো দুইটা বৈশিষ্ট্য নিয়ে আমরা সংজ্ঞাটা বলতে পারি। এই জন্য আমি প্রথমে তোমাদেরকে পর্যাবৃত্ত গতি দেখিয়েছি, তারপরে স্পন্দন গতি দেখিয়েছি, এবং এই পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি এবং এই গতির এগুলোর বৈশিষ্ট্যগুলো মিলেই হলো সরল সন্ধিত স্পন্দন গতি, সরল সন্ধিত স্পন্দন। তো তোমরা যদি এই সংজ্ঞাগুলো যদি একেবারে মুখস্থ করতে না পারো, তাহলে এই ছোট ছোট করে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করেও তুমি এটার সংজ্ঞা বলতে পারো। তুমি যদি এভাবে বলো, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর ত্বরণ উহার সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক, উহাকে সরল সন্ধিত স্পন্দন গতি বলে, তাহলে সেটা তোমার চলবে। অতএব তুমি যদি একেবারেই কম বুঝতে পারো, তাহলে যদি তুমি বলো, এটা একটা টিপস, যে এটি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতিপথ যদি সরলরৈখিক হয়, উহাকে সরল সন্ধিত স্পন্দন গতি বলা হয়। তার অর্থাৎ আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে তুমি যদি সংজ্ঞাগুলো, আমি এই জন্য সংজ্ঞাগুলো তোমাদেরকে আগে লিখেছি বোঝার জন্য। আমি সংজ্ঞা আগে লিখেছি এই জন্য, কারণ তোমার পরিচিত হলো পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, তারপরে সরলরৈখিক গতি, এইগুলোর সাথে এইগুলো দিয়েই আমি সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ সংজ্ঞা মনে রাখার জন্য সবসময় একটা টিপস হলো যে কোনো জানা জিনিস থেকে সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করতে হয়। সংজ্ঞাগুলো কখনো বৈশিষ্ট্য দিয়ে মনে রাখতে হয়, সংজ্ঞাগুলো কখনো সংকেত দিয়ে মনে রাখতে হয়, সংজ্ঞাগুলো কখনো সমীকরণ দিয়ে মনে রাখতে হয়। সংজ্ঞাগুলো যদি বাংলা লেখা দিয়ে বারবার করে মুখস্থ পড়ো, তাহলে সেটা কিন্তু মনে থাকে না। তো এবার লক্ষ্য করো, এই ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুগামী। এটি, আচ্ছা, এটাকে যদি ত্বরণ যদি লিখি, এর ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে সেটাও চলবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা এই কতগুলো সমীকরণের দেওয়ার চেষ্টা করব। এবার আমরা চলে যাব এই সমীকরণের জন্য তোমাদের সরল দোলক নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলবো। সেটা হলো সরল দোলক। অনেকেই সরল দোলক সম্পর্কে পরিচিত আছো। সরল দোলকটা কি, এটা নিয়ে আমি একটু কথা বলবো। তোমাদের সিলেবাসে সামান্যই আছে। তো সরল দোলকটা, আমার কাছে একটা সরল দোলক আছে, একটু লক্ষ্য করো।
এই সরল দোলক তৈরি করার ক্ষেত্রে একটু আমরা যদি দেখি, দেখো এখানে আছে একটা ভারী বস্তুকে একটা সুতার সাহায্যে আমরা ঝুলাই দিচ্ছি। এই ভারী বস্তুটাকে সুতার সাহায্যে ঝুলাই দিলে যদি এরকম তুমি নাড়াই দাও, এটা দুলতে থাকবে। কোন একটি ভারী বা ওজনহীন আয়তনহীন বস্তুকণাকে সুতার সাহায্যে দুলিয়ে দিলে যদি বস্তুটি বিনা বাধায় দুলতে থাকে, এটা দেখো বিনা বাধায় যদি দুলতে থাকে তাকে বলা হয় সরল দোলক। এখন এই সরল দোলক এর ক্ষেত্রে আমাদের সিলেবাসে খুব একটা বেশি কিছু নাই, তারপরে আমরা একটু তো দেখাবো কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা একটা সরল দোলক আঁকার চেষ্টা করি। তো একটু দেখো, এই একটা দৃঢ় অবলম্বন, এই একটা ভারী বস্তুকে এই ঝুলাই দিলাম। ঝুলাই দেওয়ার পরে এইটা যদি কোন একটি ভারী বস্তুকে, এটার আয়তনটা এমনভাবে নিতে হবে যা আয়তনহীন বলা যাবে, কিন্তু এরকম আয়তনহীন তো বাস্তবে বস্তু পাওয়া যাবে না, আর বাস্তবে কিন্তু কোনো সরল দোলক হয় না। এইটা ওজনহীন একটা সুতার সাহায্যে ঝুলাই দিতে হবে, কিন্তু বাস্তবে ওজনহীন কোনো সুতাও হয় না, যার কারণে একেবারে 100% কোনো সরল দোলকও হয় না। কোনো একটি ভারী বস্তুকে, আয়তনহীন ভারী বস্তুকে ওজনহীন অনমনীয় অসম্প্রসারণশীল সুতার সাহায্যে যদি দুলাই দেওয়া হয়, দুলাই বলতে আমি একটু আগে দেখিয়েছি তোমাদেরকে, এই দুলাই দিলে তখন দেখো এটা একবার এদিকে আসবে, একবার এদিকে যাবে, এই যে একটা অবস্থা তৈরি হবে, তখন এটাকে বলা হয় সরল দোলক। আমি আবার সরল দোলকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু লক্ষ্য করো যে এই সরল দোলকটা হলো আমরা যেটা এঁকেছি সেটার সাথে একটু তাল মিলাই দেখো। এই একটা ভারী আয়তনহীন ভারী বস্তু কণাকে আমরা ঝুলাই দিলাম। এই সরল দোলকের এই যে একটা আংটা আছে, এই আংটা থেকে এই ঝুলন বিন্দু পর্যন্ত এটাকে বলা হয় সুতার দৈর্ঘ্য। এটাকে বলা হয় কি বলতো? সুতার দৈর্ঘ্য। এই আংটাটা থেকে শুরু করে ঝুলন বিন্দু পর্যন্ত এই সুতার দৈর্ঘ্যকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এই যে ববটা আছে, এই যে বস্তুটা আছে যে বব, তারকে স্লাইড ক্যালিপার দিয়ে তার একটা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। ধরো এই ববটাকে আমি আরো বড় করে দিলাম, তাহলে এর ব্যাসার্ধ আর হয়, তাহলে এই এল হলো তার কার্যকরী দৈর্ঘ্য, স্মল এল প্লাস আর, অর্থাৎ এই ঝুলন বিন্দু থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় ক্যাপিটাল এল। এটাকে বলা হয় ক্যাপিটাল এল কার্যকরী দৈর্ঘ্য। আর এখন এই সরল দোলকটা লক্ষ্য করো, একটা প্রান্ত থেকে যদি শুরু করে এরকম একটা এটা ছেড়ে দিলে যদি অপর প্রান্ত থেকে পুনরায় ওই স্থানে আসে, একটা প্রান্ত থেকে যাত্রা শুরু করে অপর প্রান্তে গিয়ে পুনরায় যদি ওই স্থানে আসে, এখান থেকে দেখো যাত্রা শুরু করে ওই প্রান্তে আবার আসলো, এটাকে বলা হয় পূর্ণ দোলন। এটাকে বলা হয় কি? পূর্ণ দোলন। এখন এরকম পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় কি? দোলন কাল। একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় দোলন কাল। তাহলে এখন দোলন কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দোলন কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে তাহলে আমরা কয়টা জিনিস এখানে পেলাম। একটা হলো খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস, সেটা হলো দোলনকাল ক্যাপিটাল টি যেটা, আর কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য সেটা হলো ক্যাপিটাল এল। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তারপর আরো অনেক সংখ্যা আছে, এটা হলো কৌণিক বিস্তার, কারণ এইখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটা হলো কৌণিক বিস্তার থিটা। এই থিটার মানটা কিন্তু কম হতে হবে, থিটার মানটা হতে হবে সর্বোচ্চ হলো 4 ডিগ্রি বা তার কম। যদি তা না হয় তাহলে সরল দোলকের সূত্রগুলো মেনে চলবে না। আমি সরল দোলকের খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সরল দোলকের সূত্র হলো 4টা। তো 4টা সূত্র, প্রথম সূত্রটা হলো কোন একটি বস্তুকে এই যে ধুলাই দিলে যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাহলে এখন এই যে সেটি সরল দোলক। এখন এই যে সরল দোলকটার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দুটো সূত্র তোমাদেরকে জানাবো। এক নম্বর সূত্রটা হলো, লক্ষ্য করো, দোলনকাল
এক নাম্বার দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এবার লক্ষ্য করো এইটা এইটা হলো কৌণিক বিস্তার, এই জায়গাটা হলো কৌণিক বিস্তার অল্প হলে কার্যকরী, এখন এইটা হলো কৌণিক বিস্তার আর এটা হলো কার্যকরী দৈর্ঘ্য। আমরা দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, যেখানে জি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে সংখ্যাটা কিভাবে দাঁড়ায় একটু খেয়াল করো। প্রথম এই আমি যে সূত্রটার কথা বলছি দুটো সূত্র নেব। কৌণিক বিস্তার অল্প হলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল দেখে দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আবার দ্বিতীয় 2 নম্বর সূত্র, কৌণিক বিস্তার অল্প হলে, কৌণিক বিস্তার অল্পের কথা বলা হয়েছে এই জন্য যে কৌণিক বিস্তার যদি বেশি হয় তাহলে সরল দোলকে তার সূত্রগুলি কিন্তু মেনে চলবে না। তো কৌণিক বিস্তার অল্প হলে সরল দোলকের দোলনকাল ও নির্দিষ্ট স্থানে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। তো আমরা যদি এই দুটো সূত্রকে যদি এই একটা সূত্র দুটো সূত্র 1 ও 2 নং হতে পাই, 2 নং হতে পাই, আমাদের এগুলো খুব বেশি সিলেবাসে নাই, খালি সূত্রটা আছে আমি একটু তাই দেখাই দিলাম। টি প্রপোর্শনাল সমানুপাতিক রুট অফ এল বাই জি, এই টি ইকুয়াল টু কে রুট অফ এল বাই জি, এই কে হলো সমানুপাতিক ধ্রুবক, কে হলো সমানুপাতিক ধ্রুবক। এখন লক্ষ্য করো এই সমানুপাতিক ধ্রুবকের নির্দিষ্ট স্থানে শূন্য মাধ্যমে এর একটা মান আছে 2 পাই, বিজ্ঞানী হিসাব করছে এই মানটা হলো কত 2 পাই। যদি কে এর মান 2 পাই হয় তাহলে কে যদি 2 পাই হয় তাহলে আমরা লিখতে পারি যে t ইকুয়াল টু 2 পাই রুট অফ l বাই জি। এর কিছু অঙ্ক আছে, আমরা তোমাদের সৃজনশীল দিব তখন অঙ্ক দেখাবো। এই একটা সমীকরণ, এই 2 পাই রুট অফ l বাই জি, অর্থাৎ যদি সুতার দৈর্ঘ্য নির্দিষ্ট অভিকর্ষ ত্বরণের মান থাকে তাহলে দোলনকাল বের করা যাবে। আবার এই দোলনকাল থেকে এটা থেকে শুরু করে জি এর মানটা বের করা যায়। কিভাবে একটু লক্ষ্য করো, জি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি। এটাকে যদি আমরা বর্গ করে দিই বা টি স্কয়ার ইকুয়াল টু লেখা যায় 4 পাই স্কয়ার ইকুয়াল টু l বাই জি। তো আমরা যদি লিখি সুতরাং নির্দিষ্ট অভিকর্ষ ত্বরণের মান কিভাবে বের করি, l বাই টি স্কয়ার, অর্থাৎ আমরা জি এর মানটা কোন স্থানে জি এর মানটাও সরল দৈর্ঘ্যের মাধ্যমে নির্ণয় করতে পারি। এই ধরনের অঙ্ক তোমাদের থাকবে, এই থিওরির অঙ্ক আমরা তোমাদেরকে দেখাবো। তো এই অঙ্কগুলি ক্ষেত্রে তোমাদের সিলেবাসে এক সামান্য কিছু রয়েছে। তারপরে এই যে আরো কিছু আলোচনা আছে, যেমন আগামী ক্লাসে তোমাদেরকে তরঙ্গ নিয়ে কথা বলবো। সব এই অধ্যায়ের মূল আলোচনা হলো তরঙ্গ। তো তার আগে আমি কয়েকটা সরল দোলক এবং সিম্পল হারমোনিক অসিলেশন নিয়ে কথা বললাম এবং পর্যাবৃত্ত গতি সম্পন্ন এই যে গতি নিয়ে কথা বলে, এখান থেকে কিছু সংজ্ঞা বা এই অসিলেশনের বৈশিষ্ট্য 2 নম্বরে, অথবা সরল দোলকের এই সূত্র দুইটা, অথবা সরল দোলক কাকে বলে, এই সরল দোলকের কিছু অঙ্ক পরীক্ষা আসবে, এই জন্য তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিলাম। তোমরা বাসায় একটু প্রস্তুতি নেবে, একটু লেখাপড়া করবে। এই অধ্যায়টা তোমাদের আজকে শুরু করলাম। আগামী দ্বিতীয় ক্লাসে তোমাদের আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটা তরঙ্গ নিয়ে। তোমরা সেগুলি যাতে ভালোভাবে বুঝতে পারো সেই জন্য বাসায় আগে একটু বই দেখে নিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।